নামাজ পড়তেছিলাম, এই অবস্থায় সে রুমে ঢুকে, এবং সে একা না, সে তিনটা গুন্ডা সাথে নিয়ে রুমে ঢুকে। সে আমার চেহারাটা ছুরি দিয়ে, দেখেন সে কোথা থেকে কাটছে, এখান থেকে সে টান দিয়ে আমার এই ঠোঁটের এখানে কিন্তু অলরেডি এখনো এই 4 মাস পরেও কিন্তু আমার ঠোঁটের এখানে সেন্স নাই। আর এখানে যে কাটাগুলা দেখতে পাচ্ছেন, এই কাটা চোখের নিচে কাটছে, এখানে কাটছে এবং এখানে কাটছে, হ্যাঁ এখানেও কাটছে। আমার মুখে অলরেডি 9টা স্টিলের প্লেট এবং হচ্ছে 42টা স্ক্রু, যেটা আমার মেডিকেল সার্টিফিকেটে আছে। আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা একটা বোনের জীবনের করুণ পরিণতি, করুণ ইতিহাস শোনাবো। বোনটিকে এক প্রকার হত্যা চেষ্টা করা হয়েছিল, কিভাবে হত্যা চেষ্টা করা হয়েছিল, কেন করেছিল এবং কিভাবে সেই মৃত্যুর মুখ থেকে ফিরে আসলো, বোনটির মুখ থেকে শোনাবো। যাকে নিয়ে কথা বলতে যাচ্ছি তার নাম রয়া তাসনিম। তার প্রথম স্বামীকে ডিভোর্স দিয়ে নতুন একজনকে বিবাহ করেছিল, যার নাম রনি। নতুন বিবাহের পর তার জীবনে নেমে আসে দুঃসহ বেদনা, এবং তারপরেই এক পর্যায়ে ওই স্বামীকে, দ্বিতীয় স্বামীকে ডিভোর্স দিতে চেয়েছিল, এবং সেই দ্বিতীয় স্বামী মূলত তার জীবনে এমন একটি ঘটনা ঘটালো। দর্শক মণ্ডলী, কেমন ঘটনা ঘটেছিল, কেন ঘটেছিল, চলুন আমি দেরি করছি না, তার মুখ থেকে শুনে আসি, এরপরে কিছু কথা বলবো। এটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন। হ্যালো, আসসালামু আলাইকুম। আমার আসল নাম হচ্ছে তাসনিম সারা প্রিয়া, যেটা আমার ভোটার আইডি কার্ডে আছে। আর আমার ফেসবুকের আইডি নামটা হচ্ছে রয়া তাসনিম। রয়া আমার ডাকনাম দেখে রয়ার সাথে তাসনিম নামটা দেওয়া। আমি নিজে ভিকটিম, হ্যাঁ আমি নিজে ভিকটিম। আমি নিজে ভিকটিম হয়ে আমি চেষ্টা করেছি যে তার সাথে ব্যাপারটা মিটমাট করার জন্য। আমি নিজে ভিকটিম। এই যে আমার চেহারাটা দেখতে পারতেছেন, আমার চেহারাটা সবাই একটু দেখেন। এই যে আমার চেহারাটা কোথা থেকে কাটছে আপনাদের দেখায়। আমার মাথায় কিন্তু চুল নাই। আমার এতটুকু লজ্জিত হয়ে আজকে মানুষের সামনে আসতে হয়েছে। আমার মাথায় কিন্তু চুল নাই। আমার এই পাশে যখন চুল কাটা হয়েছে, আমার এই পাশে যখন কাটছে, এই যে আমি আপনাদেরকে দেখাই, এই যে দাগটা, হ্যাঁ এখানে দাগটা, এই দাগটা যখন কাটা হয়েছে, এতটুকু হচ্ছে আপনারা ছবিতে দেখছেন, এতটুকু যখন চুলটা ফেলে দিছে ডক্টর সার্জারি করার সময়, তখন আমার ডক্টররা বলছিল যে আপনার চুল থাকবে না। সে আমার চেহারাটা ছুরি দিয়ে, দেখেন সে কোথা থেকে কাটছে, এখান থেকে সে টান দিয়ে আমার এই ঠোঁটের এখানে কিন্তু অলরেডি এখনো এই 4 মাস পরেও কিন্তু আমার ঠোঁটের এখানে সেন্স নাই, আমার এখানে কোনো সেন্স নাই। এগুলো যদি আপনারা এখন আবার কাটেন, আমি কোনো ব্যথা পাবো না। আমার এখানে কোনো সেন্স নাই, আমার এখানে কোনো সেন্স নাই। আর এখানে যে কাটাগুলা দেখতে পাচ্ছেন, এই কাটা চোখের নিচে কাটছে, এখানে কাটছে এবং এখানে কাটছে, হ্যাঁ এখানেও কাটছে। আমার মুখে সে যখন মারছে, আমার মুখে আমার ডক্টররা বলছে যে আপনার নাকে কোনো হাড্ডি ছিল না। এই যে নাকে কাটা, নাকে কোনো হাড্ডি ছিল না। আমার মুখে অলরেডি 9টা স্টিলের প্লেট এবং হচ্ছে 42টা স্ক্রু, যেটা আমার মেডিকেল সার্টিফিকেটে আছে। ডক্টর বলছে যে মোবাইলের মধ্যে ছোট ছোট যে স্ক্রু থাকে, এরকম স্ক্রু আপনার মুখে বসায় হচ্ছে আপনার এই চোয়াল, আপনার এই নাক, এগুলো আবার ঠিক করছে। আমার নাক কিন্তু এরকম ছিল না। এখানে আমার স্টিলের প্লেট বসানো, এখানে ধরলেই বোঝা যায় স্টিলের প্লেট। আমার এখানে স্টিলের প্লেট দিয়ে আমার চোয়াল লাগাইছে, এখানে স্টিলের প্লেট দিয়ে আমার চোয়ালের গুড়া ছিল, এই গুড়া ঠিক করছে। আমি আজকে যে চেহারা আমি দেখি আয়নাতে, এই চেহারা আমার ছিল না, এই চেহারা সে বানাইছে। আমার ঠোঁট কেটে ফেলছে, আমার চেহারা কেটে ফেলছে, আমার নাকের হাড্ডি, আমার মুখের চোয়ালই কেটে ফেলছে। সারা জীবন আমার এই স্টিলের প্লেট নিয়ে ঘুরতে হবে। আচ্ছা, আপনাদের সবার প্রশ্ন হচ্ছে যে আমার কি বলে, আমাকে কেন খুন করতে চাইলো। আমার ফার্স্ট হাজবেন্ডের সাথে ডিভোর্স হওয়ার পরে আমি তার শপে লাইভ করতে যাই। লাইভটা আমি যখন দেখা যায় যে আমার হাজবেন্ডের সাথে ডিভোর্সটা হয়, তখন পর থেকেই আমি লাইভটা শুরু করি, জাস্ট আমার ইনকামের জন্য। কারণ আমার খুব বড় লোক কোনো ফ্যামিলি না যে আমার বাবা আমাকে মাসে অনেক টাকা দিবে বা আমার বাচ্চাকে চালাবে। হ্যাঁ, যারা বলতেছেন যে আমার 4টা বিয়ে হয়েছে আর আমার 10টা বিয়ে হয়েছে, তার কিন্তু অলরেডি হচ্ছে 2টা ওয়াইফ রানিং আছে। তার 2টা ওয়াইফ রানিং আছে, আর একটা ওয়াইফের সাথে তার ডিভোর্স হয়ে গেছে। আমি হইতেছি তার 4 নাম্বার বউ। এইসব কথা বলার পরে আবারও যখন আমি সেকেন্ডবার আমার হাজবেন্ডের কাছে ফেরত যাই, এসব কথা বলার পরে আমাকে শয়তানে ধরছিল। আমি আবারও কি করলাম, যে তার শপে লাইভ শুরু করলাম। এই লাইভটা নিয়ে আমার হাজবেন্ডের সাথে আবার আমার ঝগড়াঝাটি শুরু হইলো, তুমি কেন লাইভ করতেছো, লাইভ করতে পারবা না। এই টুকিটাকি বিষয় নিয়ে তার সাথে একটা সম্পর্ক ছিল। এই টুকিটাকি বিষয় নিয়ে আমি আমার হাজবেন্ডের কাছ থেকে আবার দ্বিতীয়বারের মতো আইসা পড়ি। আইসা পড়ার 1 মাসের মাথায়, আমার হাজবেন্ডকে ডিভোর্স দেওয়ার 1 মাসে আইসা পড়ার পরে সে লাইগে পড়ছে, ডিভোর্স দাও না কেন, ডিভোর্স দাও না কেন। সে আমাকে দিয়ে, হ্যাঁ আপনারা বলবেন যে আপনি ভুল, আপনি কেন তার কথা শুনে ডিভোর্স দিয়েছেন। হ্যাঁ, এটা শাস্তি আমি পাইছি, এটা শাস্তি আমি আজকে ভোগ করতেছি, এই জন্য আমি আপনাদের সামনে বসে আছি। আমি তার কথা ইনফ্লুয়েন্সড হয়ে আমি ডিভোর্সটা দিয়ে দেই। ডিভোর্সের 1 মাসের মাথায় আমার কাগজ আছে, ডিভোর্সের কিছুদিন পরেই সে শুরু করছে আমাকে বিয়ে করো, আমাকে বিয়ে করো।
আমি বললাম যে দেখেন, একটা হাজবেন্ডের সাথে ডিভোর্স হওয়ার পর কিন্তু 3 মাস 13 দিন সময় থাকে, এর মাঝখানে কিন্তু হচ্ছে কাউকে বিয়ে করা যায় না। সে আমাকে বলে যে না, সে যখন এত নামাজি, সে কেন আমাকে 1 মাসের মাথায় বিয়ে করলো? সে আমার ফ্যামিলির সাথে আমাকে দেখা করতে দিত না। আমার মার সাথে যদি আমি একটু মিলতেও চাইতাম, সে ওটা আরো খারাপ কথা, তোমার মা আমাকে বাসা থেকে বের করে দিছে, তোমার মা আমাকে 2টা কটু কথা শুনাইছে, তোমার মার সাথে তুমি কোনো সম্পর্ক রাখতে পারবা না। 25 নভেম্বর তার সাথে আমার বিয়ে হয়েছে। তো তার সাথে তখন আরো 1 বছর, আমার মেয়ের 6.5-7 বছর। আমার মেয়ে আসলে আমার মেয়ের সাথে আমি কথা বলতে পারবো না, বা আমার মেয়েকে দূরে দূরে রাখতে হবে, তাকে আমার কোলে নিয়ে বসে থাকতে হবে, তাকে আমার ভাত বেটা বাইরে খাওয়াই দিতে হবে, তাকে আমার মুখে তুলে খাওয়াই দিতে হবে। আমার মেয়েকে আমি খাওয়াইতে পারবো না, আমার মেয়েকে আমি সময় দিতে পারবো না। সে যখন এই কাজগুলা করছে, তখন আমি চিন্তা করছি যে না, তার সাথে আমার ভবিষ্যৎও সেফ না, আমার মেয়ের ভবিষ্যৎও সেফ না। আমার মার সাথে আমি একদিন বের হয়েছি, সে আমাকে বাসায় আইসা অপমান করছে আমার মায়ের সামনে। সে আমার মাকে ওইটা নিয়ে অপমান করে। তারপর থেকে আমার মার সাথে আমি বের হইতে পারবো না। হ্যাঁ, এই ঘটনার পর থেকে সে আমাকে মানা করে দেয় যে মা বোনের সাথে বের হইতে পারবা না। আমাকে মারার মেইন কারণটা ছিল আমি তাকে ডিভোর্স দিতে চাইছি। হ্যাঁ, তা আমি অনেক খারাপ, আমি অনেক ছেলেদের সাথে মিশি টিশি, তো আমাকে ছেড়ে দিত। সে আমাকে বসে, সে লাইভে এসে বললো যে আমি তাকে রেখে পরকিয়া করছি। তার কাছে যদি কোনো প্রমাণ থাকে যে আমি তাকে রেখে জীবনে কোনোদিন একটা ছেলের সাথে কথাও বলছি, তার কাছে যদি কোনো প্রমাণ থাকে, তো সে বললো যে পরকিয়ার কারণে আমাকে নাকি মাইরা ফেলানো উচিত ছিল। এটার কথা আমি তাকে বলবো যে পরকিয়া যখন আমাকে ধরছেন, আমার মা বোনকে জানাইলেন না কেন? আমার মা বাবাকে, আমার মামাকে জানাইলেন না কেন যে আপনার মেয়ে পরকিয়া করতেছে? আমি খারাপ মেয়ে, ঠিক আছে, আমাকে ডিভোর্স দিয়ে ছেড়ে দিতেন, কেন ছাড়লেন না? আমাকে কেন খুন করতে গেলেন? এপ্রিলের 10 তারিখে সে যখন দেখলো যে আমি তার সাথে যোগাযোগ করতেছি না, এপ্রিলের 10 তারিখে সে আমার দুপুর 1টা থেকে 1:30টার দিকে জোহরের আজান দেওয়ার পরে আমি আমার রুমে নামাজ পড়তেছিলাম। এই অবস্থায় সে রুমে ঢুকে, এবং সে একা না, সে 3টা গুন্ডা সাথে নিয়ে রুমে ঢুকে। সে তার হাতের মধ্যে কিছু একটা চেইনের মতো লোহার কিছু একটা পেঁচায় আসছিল। আমাকে যে সে কি জাহান্নামের দিন দেখাইছে, এটা আপনারা বিলিভও করতে পারবেন না। আপনারা বসে বসে খারাপ কথা বলতে পারবেন, বাট আমাকে যে সে কি জাহান্নাম দেখাইছে, এটা আপনারা বিলিভ করতে পারবেন না। আমার এই ছবিগুলো, সে হাতের মধ্যে একটা চেন পেঁচায় আসছিল। সে আগে আমাকে ঘুষি মারার পরেই মনে হয় আমার মাথাটা কেটে গেছিল। ঘুষি মারে, আমাকে থাপ্পড় মারে, তারপরে সে আমাকে গলা চেপে ধরে আমার ড্রেসিং টেবিলের সামনে ধরে, আমি নামাজের হিজাব পরা অবস্থায় ছিলাম, আমার হিজাব টেনে খুলে সে আমার চেহারা, সে একটা ছুরি নিয়ে আসছে, ছুরি নিয়ে এসে সে আমার চেহারা এখান থেকে এই পর্যন্ত কাটে। এই কাটার পরে আমি অজ্ঞান হয়ে গেছিলাম, আমার কোনো সেন্স ছিল না। আমি যখন অজ্ঞান হয়ে পড়েছিলাম, আমার জাস্ট মনে হইলো যে আমার মুখের উপরে একটা বিল্ডিং ধসে পড়ছে। একটা ভূমিকম্প হইলে বা কিছু হইলে বা অনেক কিছু, যে আমার উপরে অনেক কিছু ধসে পড়ছে, আমি জাস্ট, আমার কাছে মনে হলো যে আমার মুখের উপরে কিছু একটা ধসে পড়ছে। হ্যাঁ, কিছু একটা ধসে পড়ছে। সে যখন আমার ড্রেসিং টেবিলে, আপনারা ভিডিওতে দেখতে পারবেন যে ড্রেসিং টেবিলের হেভি আয়না দেওয়া কাঠের একটা মিররের কাঠের একটা হচ্ছে ভারী একটা টুল ছিল, বসার টুল। ওই বসার টুল দিয়ে যখন সে আমার মুখে মারছে, তখন আমার এই নাক, মুখ, চোয়াল এগুলো সব ভেঙে গেছে। আমার নাকের কোনো হাড্ডি ছিল না, চোয়াল ভেঙে গেছিল। তারপরে এসে আমার চোখে সে যখন এই পাশে কাটছে, আমি অলরেডি 3টা চোখের ডক্টর দেখাইছি, আমার যখন সে এই পাশে কাটছে, আমার চোখের নার্ভ কেটে গেছে। এবং আপনারা দেখতে পারবেন আমার একটা চোখ ছোট হয়ে গেছে, আমার একটা চোখ বড় হয়ে গেছে। আমার এই চোখের নার্ভ কাটার কারণে আমার চোখ একটা বড় হয়ে গেছে, এই পাশের চোখ বড় হয়ে গেছে। তারপরে হচ্ছে যে এই চোখ আমার লাগে না। সে আমাকে এইভাবে মেরে, আমার মা যখন ভিতরে দেখে যে কি ব্যাপার, 3টা মানুষ আমাদেরকে আটকায় রাখছে, কি করতেছো তোমরা বাসার মধ্যে, আমার মা বলে, কাছের বুয়াকে বলে যে দেখো তুমি নিচে যাইয়া মানুষজনকে ডাকো, কি সমস্যা, দরজা খোলো। তখন হচ্ছে তারা বাসা থেকে বের হয়ে যায়। মণ্ডলী, যারা এই পর্যন্ত ভিডিওটি দেখলেন, আপনাদের কাছে আরেকটু অনুরোধ করব, আর 1টা মিনিট আমাকে সময় দিবেন। এই বোনটি মূলত 40 মিনিটে একটা লাইভ করেছিল, সেই লাইভ থেকেই মূলত কেটে আপনাদের মূল কথাটুকু শোনানোর চেষ্টা করলাম। যে কথাটি বলা প্রয়োজন আমি মনে করি, এই বোনটি চেয়েছিল মুক্তভাবে স্বাধীনভাবে জীবন চালানো করতে, কিন্তু তার স্বামী চেয়েছিল ইসলামের পথে থেকে পর্দা মেনে সবকিছু করতে, কিন্তু এই বোনটি সেটা করেনি বলেই পরবর্তীতে এই বোনটি তার স্বামীকে ডিভোর্স দিতে চেয়েছিল। আর এই জায়গা থেকে ক্ষুব্ধ হয়ে তার স্বামী তার সাথে এই কাজটি করলো। দর্শক মণ্ডলী, তার স্বামী কি ভালো কাজ করলো? আর বোনটির সাথে এই ধরনের অমানবিক নির্যাতন চালানো হলো, বিচার হওয়া প্রয়োজন কিনা আপনারা শুধু একটু কমেন্টে লিখে যাবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায়। আল্লাহ হাফেজ।